শাশুড়ির রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে বেশ দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল সুমি। যদিও লায়লা বেগমের সাথে সুমির সম্পর্কটা কয়েক মাস যাবতই ভালো যাচ্ছে না, তবুও শাশুড়ি যত বড়ই শত্রু হোক না কেন, বিপদের মুহূর্তে যদি সে এগিয়ে না যায়, তবে স্বাভাবিকভাবে যে কেউ তার হিংসাত্মক মনোভাব নিয়ে প্রশ্ন তুলতেও দ্বিধা করবে না। নিজের রুমে চৌকাঠ পেরিয়ে যাওয়ার সাথে সাথেই সুমি খেয়াল করলো একটি আবছায়া ঠিক লায়লা বেগমের দরজার পাশ থেকে দৌড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এমন দৃশ্য দেখে সুমি কিছুটা ভয় পেলেও সে দমে না গিয়ে দ্রুত পায়ে লায়লা বেগমের ঘরে ঢুকতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সুমি কিছুটা চমকে ওঠে। কারণ লায়লা বেগম নিজের বিছানার উপর বসে অনবরত মৃগী রোগীর ন্যায় কাঁপছে এবং মুখ থেকে অস্বাভাবিকভাবে সাদা ফেনার স্তূপ বেরিয়ে আসছে। শাশুড়ির এমন মুমূর্ষু অবস্থা দেখে এই মুহূর্তে সুমি কী করবে তা যেন ওর ভাবনাতেই আসছে না। দৌড়ে গিয়ে লায়লা বেগমের মাথাটা নিজের হাতের ওপরে রেখে ভয়ার্ত স্বরে সুমি জিজ্ঞেস করলো, আম্মা, আপনার কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? সুমির কথার প্রত্যুত্তরে লায়লা বেগম কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। আস্তে আস্তে তার গঙ্গানের আওয়াজটা যেন নীরবতায় রূপ নিল এবং মুহূর্তেই তার নিস্তেজ দেহটি সুমির কোলে ঢলে পড়ল। সুমি বেশ কয়েকবার নিজের শাশুড়িকে ধাক্কা দিলেও তিনি আর জেগে উঠলেন না। ইতিমধ্যে আশেপাশের বাড়িগুলোতে ফলাওভাবে প্রচার হয়ে গেছে যে শিকদার বাড়ির বউ নিজের শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। একজন দুজন করে আশেপাশে ৩-৪ গ্রামে এই খবর পৌঁছে গেল। এই সন্ধ্যার সময়েও মানুষ এমন খবর শোনার পর সকলেই শিকদার বাড়ির পথে যাত্রা শুরু করেছে খনি বউ এবং মৃত শাশুড়িকে একটুখানি দেখার জন্য। হিমেলের কানে যখন পৌঁছালো যে তার বউ তার মাকে বিষ খাইয়ে মেরেছে, তখন সে একটু নিজের কানকে বিশ্বাস করাতে পারেনি। কারণ সে জানে তার স্ত্রীর সাথে তার মায়ের যতই মন মালিন্য থাকুক না কেন, সুমি এই ধরনের কাজ জীবনেও করবে না। তবুও সে মায়ের মৃত্যুর খবর শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি না করে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সুমি নিজের রুমের মেঝেতে বসে অনবরত কেঁদেই চলছে। আর একটু পরপর এক একজন মহিলা এসে তাকে দেখে ঘৃণিত মুখে আবার চলে যাচ্ছে। কেউ আবার তাকে বলছে শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না বলে তাকে একদম মেরেই ফেললি। একটুও কি মায়াদয় নেই তোর মনে? সুমি উত্তরে কিছু বলতে পারে না, বরং শুধু কাঁদে। কারণ গ্রামের এইসব অজ্ঞ মানুষকে হাজারবার বুঝিয়েও লাভ নেই। তবে লায়লা বেগমকে বিষ খাওয়ানোর ব্যাপারে সুমিকে সন্দেহ করাও একটি বড় কারণ রয়েছে। ঘটনাটা 15 দিন আগের। সুমি তখন সবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে, কিন্তু 10 দিনের ওপর বাপের বাড়িতে অবস্থান করায় লায়লা বেগম তখনই সুমিকে ঝাড়তে থাকে। কারণ তিনি আগেই বলে দিয়েছিলেন 2 দিনের বেশি সে যেন বাপের বাড়িতে না থাকে। এই নিয়ে লায়লা বেগমের একের পর এক জ্বালাময়ী কথা শুনে সুমিও লায়লা বেগমকে অনেক কঠিন কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে ছেলের বউয়ের এমন কঠিন কথা শুনে লায়লা বেগম সুমিকে মারতে উদ্যত হন। এমনকি একটি চড়ও বসিয়ে দেন সুমির গালে। শাশুড়ির এমন দুর্ব্যবহার দেখে সেও আর স্থির থাকতে পারেনি, বরং পাশে থাকা একটি স্টিলের মগ লায়লা বেগমের মাথা বরাবর ছুঁড়ে মারে। যদিও সেটা লায়লা বেগমের শরীরে লাগেনি, তবুও তিনি ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারা বাড়ি মাথায় তুলে একাকার করে ফেলেন। একে একে সকল প্রতিবেশীর নিকট তিনি ছেলের বউয়ের দোষত্রুটি বলতে থাকেন, যার কারণে সবাই মনেই সুমির প্রতি একটি খারাপ ধারণার জন্ম নেয়। কিন্তু সেদিন সুমির কাছে এসবের থেকেও খারাপ লেগেছিল হিমেলের নিশ্চুপ থাকা দেখে। কারণ সে সব দৃশ্য দেখেও তার মাকে কিছুই বলেনি। মূলত হিমেল নিজের পছন্দে সুমিকে বিয়ে করার কারণেই লায়লা বেগমের নিকট সুমি ছিল চোখে বিঁধে যাওয়া কাঁটার অনুরূপ। হিমেলের বোন বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই আর্তনাদ স্বরে নিজের মায়ের মৃত্যু শোকে কষ্ট লোপন করতে লাগলো। একই সাথে সে মায়ের মৃত্যুর জন্য সুমিকেই দায়ী করছে। কে যেন আবার পুলিশকে খবর দিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। হিমেলের বড় বোন পুলিশের নিকট একের পর এক সুমির ব্যাপারে তার মায়ের সাথে করা অবিচারের কথা বলতে থাকে। এমনকি এও বলে যে এর আগেও নাকি সুমি তার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তার মুখে এমন কথা শুনে থানার কর্মকর্তা লায়লা বেগমের লাশ চেক করে অনেকটা বিশ্বাসী করে ফেলেন যে সুমি ওনাকে বিষ খাইয়ে মেরেছে।
তাই তিনি সাথে সাথেই তার সঙ্গে থাকা মহিলা কনস্টেবলকে নির্দেশ দেন সুমিকে অ্যারেস্ট করার জন্য। এদিকে সুমিকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলছিল, বিশ্বাস করেন, আমি আমার শাশুড়িকে বিষ খাওয়াই নাই। বিশ্বাস করেন, আমার স্বামী আসুক, তারপর আপনারা আমারে জেলে নিন। উনি জানে আমি খুন করি নাই, কিন্তু পুলিশ তার কথা যেন একদমই শুনছিল না। উল্টো তাকে অনেকটা জোরপূর্বকই ভ্যানে তোলা হয়। এদিকে হিমেল বাড়িতে উপস্থিত হয়ে বোনের মুখ থেকে সকল ঘটনার বিস্তারিত শুনে সুমির প্রতি তার বিশ্বাসটা যেন অনেকাংশে লোপ পায়। হিমেলের বোন বিথি হিমেলকে জড়িয়ে ধরে কান্নামাখা স্বরে বলে ওঠে, ভাই, তুই যদি ওই সময় মায়ের পছন্দ মতো বিয়েটা করতি, তাইলে আজ আমগো মায়ের মরাটা দেখা লাগতো না। এখনো কি তুই তোর বউরে বিশ্বাস করস? আমি তোর বিয়ের পরে বুঝছিলাম এই মাইয়া মায়েরে সম্মান দিবে না, আর আজকা দেখ আমার মায়েরে পুরা মায়েরাই ফেলাইলো। এই বলেই হু হু করে কেঁদে দিলেন তিনি। বোনের এমন কথা শুনে হিমিলের মুখ থেকে কোনো কথা বের হয় না। তার একদিকে যেমন মনে হচ্ছে এমন কাজ আদৌ সুমির দ্বারা করা সম্ভব না, আবার অপরদিকে মনে হচ্ছে তার বোনের কথাই সঠিক, কারণ বাড়িতে সুমি আর মা ব্যতীত আর কেউই ছিল না। তাহলে কারাগারে দেয়াল ঘেঁষে সুমি নিজের হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে যেন খেয়াল নেই। হঠাৎই সেই চিরচেনা কণ্ঠস্বরে সুমির ডাক শুনে মুহূর্তেই সে চমকে উঠল। মুখখানা ওপরে ওঠাতেই খেয়াল করে এ আর কেউ না, বরং তারই প্রাণপ্রিয় স্বামী হিমেল। যদি তাকে জেলের এই অন্ধকার রুম থেকে কেউ বের করতে পারে, তবে হিমেল ব্যথিত আর কেউই পারবে না। সুমি বসা থেকে অনেকটা দৌড়ে গিয়ে লোহার শিকের এপাশ থেকে হিমেলের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আম্মাকে আমি বিষ দিইনি। তুমি বলো, সামান্য ঝগড়ার কারণে আমি কেনই বা আম্মাকে মারতে যাব? অতপর এক এক করে সমস্ত ঘটনা সে হিমেলের নিকট খুলে বলল। কিন্তু অবাক করা বিষয় হলো, হিমেল সুমিকে কোনরূপ সান্ত্বনা না দিয়ে কিছুটা কঠিন স্বরে বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি মাকে বিষ না দাও তাহলে কে দেবে? বাড়িতে তো মা আর তুমি ব্যথিত আর কেউ ছিলে না, তাই না? স্বামীর মুখে এমন কঠিন কথা শুনে মুহূর্তেই সুমির হৃদয়টা দুর্বল হয়ে যায়। কারণ তাকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ ভরসার মানুষটাও আজ তাকে ভুল বুঝছে। হিমেলের কথার প্রতি উত্তরে সুমি কিছু বলতে পারে না, বরং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে ততক্ষণে বুঝে গিয়েছে তাকে বাঁচানোর মতো আর কেউই অবশিষ্ট নেই। সুমি আস্তে করে হিমেলের হাতটা ছেড়ে দিয়ে পূর্বের জায়গাতে বসে পড়ে। অন্যদিকে হিমেল উপরে উপরে সুমিকে কঠোর কথা শোনালেও তার মনটাও ভালোবাসার মানুষের এমন কষ্ট দেখে চুরমার হয়ে যায়। কিন্তু এখনই সে সুমির পক্ষ নিয়ে কোনো কথা বলবে না বলে মনস্থির করে নেয়। বিদায়বেলায় হিমেল সুমিকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারে না, বরং আস্তে করে লোহার শিক থেকে নিজেকে দড়িয়ে সরিয়ে নিতে থাকে। আস্তে আস্তে দূরে সরে যাওয়ার সাথে সাথে তার মনে হয় হৃদয় থেকে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। সে জানে না আদৌ সে সুমিকে নির্দোষ প্রমাণ করে ওই বৌদ্ধ ঘর থেকে ছাড়িয়ে আনতে পারবে কিনা। লায়লা বেগমের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা পর্যন্ত হিমেল একটা বিষয় খেয়াল করে যে ওই দুই চাচাতো ভাই কেমন যেন খাপছাড়া স্বভাবের মধ্য দিয়ে সব কিছু পাশ কাটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে লায়লা বেগমের মৃত্যুতে তারা কষ্ট পাওয়ার চেয়ে উল্টো বেশ খুশি হয়েছে। কেননা জায়গা জমি নিয়ে বহু আগে থেকেই হিমেলের সাথে তাদের একটা খারাপ সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু তাই বলে এই মৃত্যুকালেও তাদের এমন ব্যবহার সে কখনোই আশা করেনি। দাফন কাজ শেষ করে যখন হিমেল এবং ওর দুই ভগ্নিপতি বাড়িতে ফিরবে, তখনই সে খেয়াল করে বেশ কিছুটা দূরেই ওর চাচাতো ভাই কামাল ও জামাল কী নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। হঠাৎই কামাল দূর থেকে হিমেলের দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দেয়। হাসিটা হিমেলের বুকে কাটার মতো আঘাত হানে। মুহূর্তের মায়ের মৃত্যুর ব্যাপারে ওদের প্রতি সন্দেহটা বাড়তে থাকে। আর তাছাড়া সুমি সুমি হিমেলকে বলেছিল সে যখন লায়লা বেগমের চিৎকার শুনে তার রুমের দিকে দৌড়ে যায়, তখন সে একটি ছায়াকে তার রুমের দরজা থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেছিল।
তাহলে কি এসবের সাথে কামাল কিংবা জামালের কোনো সংশ্লিষ্টতা আছে? এত সব ভাবনার মাঝে হঠাৎই মোবাইলে কলের শব্দে ওর হুঁশ ফেরে। আনমনে মোবাইলটি পকেট থেকে বের করতেই দেখতে পাই সিয়ামের কল। সিয়ামের সাথে হিমেলের বন্ধুত্বের সম্পর্কটা একেবারে শিশুকালের। দুজনেই একই স্কুলে পড়ালেখা করত তৎকালীন সময়ে, কিন্তু হিমেল পড়ালেখায় অমনোযোগী এবং কম মেধাবী হওয়াতে সে ম্যাট্রিক পাসটাও করতে পারেনি। অপরদিকে সিয়াম ছিল একজন তুখোড় মেধাবী ছাত্র। স্কুল জীবনে কোনো পরীক্ষায় প্রথম বই কি দ্বিতীয় হয়েছে কিনা সন্দেহ। আর সেই মেধাকে কাজে লাগিয়েই আজ সে একজন পিবিআইয়ের সিনিয়র কর্মকর্তা। কলটি রিসিভ করার আগে হিমেল ওর দুজন ভগ্নিপতিকে বলে উঠল, ভাইজান, আপনারা বাসায় যান, আমি একটু পর আইতাছি। হিমেলের কথা শুনে ওর বড় বোনের স্বামী ফারুক কিছুটা নরম স্বরে বলল, এখন আবার কই যাস? এখন তোর উচিত বিশ্রামে থাকা। এমনিতেই একদিকে আম্মা খুন হইল, আবার খুন করলো তোর বউ নিজে। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারতেছি। এখন ঘোরাঘুরি না করে বাসায় চল। না ভাইজান, আমি ঠিক আছি, আপনারা যান, আমি একটু পর আসতেছি। হিমেলের কথায় তারা আর কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্ত, তোর আম্মু নাকি খুন হয়েছে। কে শুনতেছে এগুলা? আর সুমি তো এরকম মেয়েও না যে সামান্য ঝগড়াঝাটির কারণে আন্টিকে খুন করবে। তুই সবসময়ই সুমির কথা আমাকে বলিস, তাহলে এমন ঘটনা কিভাবে ঘটল? সিয়ামের কথা শুনে হিমেল আর নিজেকে স্থির রাখতে পারল না, বরং সে হু হু করে ফোনের এপাশ থেকে কেঁদে উঠল। হিমেলের এমন আকস্মিক কান্নায় সিয়াম অবাক হলো না, কারণ সে এখন খুব করেই ওর মনের অবস্থা আঁচ করতে পারছে। তাই সে শান্ত স্বরে বলল, সব কিছু আমাকে খুলে বল, এখন কান্না করার সময় না। আমার মনে হয় সুমি খুন করেনি। হিমেল নিজের আবেগকে যথেষ্ট প্রশমিত করে বলল, আমারও তাই মনে হয়। আমার সন্দেহ হয় আমার চাচাতো ভাই কামাল আর জামালের ওপর। মায়ের দাফনের পর ওই দুইটাই চালচলন আমার ভালো লাগতেছে না রে। অতপর এক এক করে সমস্ত ঘটনা হিমেল সিয়ামের নিকট খুলে বলল। হিমেলের সমস্ত কথা শুনে সিয়াম বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা, আমি কালকেই ছুটি নিয়ে তোর বাসায় আসতেছি, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, থানায় কিছু টাকা ঢেলে সুমিকে কোর্টে নেওয়ার দিনক্ষণ একটু পিছিয়ে দে। আর খবরদার, এসব যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোরই ক্ষতি। আচ্ছা ঠিক আছে। হিমেলের দুই বোন বিথি আর সাথী এখনও মায়ের শোকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। পারবেই বা কেমন করে? ঘরের মানুষের হাতে যদি আপনজন খুন হয়, তবে এর কষ্টের মাত্রাটা একটু বেশি থাকে বটে। হিমেল ঘরে ঢোকার সাথে সাথেই বড় বোন বিথি দৌড়ে এসে হিমেলের হাত ধরে বলে ওঠে, তোর বউ আমার মাকে খুন করছে। তুই আদালতে সাক্ষ্য দিবি যাতে ওই সেমরির ফাঁসি হয়। কি দিবি না? বোনের কথার জবাবে হিমেল কিছু বলতে পারে না, বরং চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। হিমেলের এমন নিশ্চুপ থাকা দেখে বিথি বেশ আক্রোশের সহিত ওর গালে চর বসিয়ে দিয়ে বলে, আমি জানতাম তুই এখন চুপই থাকবি। এই মায়ার তোরে তাবিজ করছে, তুই আমার ভাই না। তা না হইলে আজ তুই চুপ থাকতে পারতি না। তবুও হিমেল কিছু বলে না। শালকের প্রতি স্ত্রীর এমন ব্যবহার দেখে ফারুক কিছুটা দৌড়ে এসে হিমেলের থেকে বিধিকে ছাড়িয়ে নিয়ে বলে, কি করছো এসব? সুমি যেহেতু খুন করেছে, তাই ওর ফাঁসি তো অবশ্যই হইব। আর তুমি হিমেলের সাথে এমন করতেছো কেন? ওর মন এমনি এখন ভালো না। এসব কথা শুনে বিথি আর কথা বাড়ায় না, বরং আক্রোশ মাখা মুখেই প্রস্থান করে। প্রায় 10 বছর পর গ্রামে এসে ছনের ঘরের বদলে টিনের ঘর এবং ছোট ছোট বিল্ডিং দেখে বেশ অবাক হয় সিয়াম। পাশাপাশি রাস্তাগুলো রূপান্তর হয়েছে মেটো পথ থেকে ইটের রাস্তাতে। গ্রামে সেই আগের অপরূপ সৌন্দর্যটুকু না থাকলেও শহরের ব্যস্ত কোলাহলের তুলনায় সিয়াম বেশ সচেতনতায় অনুভব করছে। স্টেশন থেকে কিছুটা দূরেই হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে যায় সিয়াম। বহুদিন পর নিজের প্রিয় বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরতে ভোলে না হিমেল। জড়িয়ে ধরেই হিমেল হু হু করে কেঁদে দিয়ে বলে, দোস্ত,
তুই আমার বউরে বাঁচা। আমি জানি সুমি আমার আম্মাকে বিষ দেয় নাই। আচ্ছা তুই শান্ত হ। আমি সর্বোচ্চ চেষ্টা করব সুমিকে বাঁচানোর আর আসল খুনিকে বের করার। এখন বাসায় চল। সিয়াম হিমেলদের বাড়িতে আসাতে হিমেলের ছোট বোন সাথী বেশ খুশি হয়ে আপ্যায়ন করলেও বিথি এবং ফারুক যে খুশি হয়নি সেটা তাদের গা ছাড়া স্বভাব দেখেই অবলোকন করতে পারল সিয়াম। তবুও অনেকটা জোরপূর্বক সিয়াম ফারুকের সাথে পরিচিত হয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছিল। সেও ভদ্রতার খাতিরে আর চুপ থাকতে পারেনি। বিকেলের দিকে সিয়াম কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে হিমেলের চাচাতো ভাই জামালের বাড়িতে রওনা দিল। জামালের বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই উঠোনে এক যুবককে দেখে সিয়াম তার দিকে এগিয়ে বলে ওঠে, আচ্ছা ভাই, জামালদের বাড়ি কি এটা? যুবকটি সিয়ামকে কিছুটা পরোক্ষ করে বেশ সন্দেহ চক্ষু নিয়ে জিজ্ঞেস করে, জামালেরে আপনার কি দরকার? আর আপনি কেডা? কোথা থেকে আইছেন? চিনলাম না তো আপনারে। জি, আমি হিমেলের ছোটবেলার বন্ধু। হিমেলের মায়ের মৃত্যুর কথা শুনে ঢাকা থেকে দেখতে এসেছি। ওদের বাসায় এখন কথা বলার পরিস্থিতি নেই। বুঝতেই পারছেন গতকাল কীরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আর এটা নাকি ওর চাচাতো ভাইয়ের বাসা। তাই একটু দেখা করতে আসলাম আর কি। যুবকটি মুচকি হেসে বলল, ও আচ্ছা, আসেন ঘরে আসেন। আসলে বড় ভাই বাজারে গেছে। আর আমার নাম হইল কামাল, হিমেলের ছোট চাচাতো ভাই। এই বলেই দাঁত কেলিয়ে হাসি দিল কামাল। ওর হাসি দেখে সিয়াম বুঝতে পারল কামাল বেশ বোকা টাইপের একটি ছেলে। কিন্তু অনেক বোকা টাইপের লোকের মধ্যেও যে ভয়ঙ্কর লোক লুকিয়ে থাকে সেটা সিয়াম খুব ভালো করেই জানে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই সিয়াম কামালের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনাদের দুই ভাইয়ের সাথে নাকি হিমেলের জায়গা জমি নিয়ে ছোটোখাটো একটি ঝামেলা আছে? না মানে, ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু তবুও তো আমাদের উচিত ছিল এই শোকমেয় মুহূর্তে ওদেরকে সান্ত্বনা দেওয়া, তাই না? একমাত্র আপনজন বলতে তো আপনারাই কেবল আছেন। হিমেল এই বিপদের মুহূর্তে আপনাদের এমন অবহেলা পেয়ে বেশ কষ্ট পেয়েছে। আমাকে বলল আপনাদের বোঝাতে যে সব কিছু ভুলে আপনারা দুই ভাই যেন ওদের পাশে থাকেন। সিয়ামের কথায় কামাল কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, দেখেন, আমরা তো ওর সাথে মিশতেই চাই, কিন্তু ওর ছোট ভগ্নিপতি হিমেলদারে ভুলভাল বুঝাইয়া আমগোর সাথে গ্যামজাম লাগায়। আমরা কইছিলাম আমার বাপে যে জমি তোর বাপের থেকে কিনা নিছিল সেইটার দলিল আমাগো দিয়া দে, কিন্তু সাথীর জামাই সবুজ বলে যে ওই জমি নাকি আমার বাপে কিনেই নাই। আমার বাপ চাচারা বাইচা থাকতে সবাই মিলেমিশে আসিল, আর আমার বাপেও বিশ্বাস কইরা আমার চাচার কাছে দলিল রাখছিল, কিন্তু এখন ওরা সেই দলিল দিতেছে না। সিয়াম মনোযোগ সহকারে এতক্ষণ যাবৎ কামালের কথা শুনছিল। আচমকায় ঘরের ওপরের তাকের দিকে ওর চোখ যায়। একটি কাচের বোতলের ওপর বিষাক্ত চিহ্ন আঁকা। দেখেই বোঝা যাচ্ছে ওটা বিষের বোতল, বই কি কিছু নয়। বেশ কৌতূহলী নিয়ে সে কামালকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের ঘরে কি ইঁদুরের উপদ্রব আছে নাকি? এই প্রশ্ন শুনে কিছুটা চমকে ওঠে কামাল। আগ্রহী স্বরে জিজ্ঞেস করে, না না, কেন, কি হয়েছে? তাহলে বিষ দিয়ে কী করেন? ওই যে তাকের ওপর বিষের বোতল দেখা যাচ্ছে। এমন প্রশ্ন শুনে মুহূর্তেই থতমত খেয়ে যায় কামাল। কি বলবে তা যেন ভেবেই পাচ্ছে না। সিয়াম বেশ ভালোভাবেই খেয়াল করছে কামালের ওই শ্যামবর্ণের মুখে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ জেগে উঠছে। সিয়াম বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা ভাই, বিষের বোতলটা আমাকে একটু দেওয়া যাবে? আসলে হিমেনদের বাসাতে আসার পর থেকেই রাতে ইঁদুরের জ্বালায় ঘুমাতে পারিনি। আমার ব্যাগটাও কেটে ফেলেছে কিছুটা। চিন্তা করছি আজ রাতেই ওদের সাথে একটা বন্দোবস্ত করেই ছাড়ব। এই মুহূর্তে বাজারে গিয়েও বিষ আনা সম্ভব না। বেশ দূরের পথ, বুঝতেই তো পারছেন। কামাল কিছুটা ভাঙা উচ্চারণে বলে উঠল, আরে সমস্যা নাই, বুঝতে পারছি। তয় বড় ভাই জানলে কিন্তু সমস্যা আছে। উনি শহর থেকে এই বিষ আনছিল, কি একটা কামে জানি। আপনি আমার বিষের ব্যাপারে বড় ভাইরে কিছু কোয়েন না কিন্তু আবার। না না, জানতে পারবে না। আপনি নিয়ে আসুন, কাল বিকেলে আবার দিয়ে যাব, সমস্যা নাই।
ধীর পায়ে কামাল তাকের দিকে এগিয়ে গিয়ে কম্পমান হাতে দিয়ে বিষের বোতলটি তাক থেকে নামায়। সিয়ামের হাতে বোতলটি দেওয়ার সময় কামালের হাত এতটাই কাঁপছিল যে বোধহয় সে ভয়ঙ্কর কোনো এক জিনিস বহন করে নিয়ে এসেছে। সিয়াম আর চোখে কামালের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার হাত দুটো কাঁপছে কেন বলুন তো? কামাল কিছু বলার আগেই সিয়ামের চোখ যায় ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকা ত্রিশর্ধ এক যুবকের দিকে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো সে ঠিক সেই বিষের বোতলের দিকেই বেশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সিয়ামের বুঝতে বাকি থাকে না এটা হলো কামালের বড় ভাই জামাল। সিয়াম বুঝতে পারে না দুই ভাইয়ের এই বিষের বোতল নিয়ে কিসের এত ভয়। তবে কি লায়লা বেগমকে বিষ দিয়ে মারার সাথে ওদের কোনো যোগসূত্র রয়েছে? হিমেলের সন্দেহটাই কি তবে ঠিক? এসব ভাবনার মাঝে আচমকায় জামাল দ্রুত কামালের কাছে এসে বলে, কী রে, তোরে না কইছিলাম বিষের বোতলটা জায়গা মতো লুকায় রাখতে, তা না কইরা তুই এই লোকের হাতে বিষের বোতল দিছস কেন? আর উনি কেডা? ওনারই তো চিনলাম না। বড় ভাইয়ের এমন হঠাৎ প্রশ্নে কামাল কিছুটা চমকে ওঠে। পরক্ষণে ইতস্ত ভঙ্গিতে বলে, না ভাইজান, আসলে উনি হইল হেমিলের ছোটকালের বন্ধু। আমাকেও বাসায় আইছিল পরিচিত হইতে। বিষের বোতলটা তাকের উপর দেখা একটু নিতে চাইল। হিমেলগোর বাসায় নাকি ইঁদুর ভরা, তাই বিষ দেয়া উনি ইঁদুর মারার জন্যই বোতলটা চাইছে। ছোট ভাইয়ের এমন কথা শুনে জামাল বেশ উত্তেজিত কণ্ঠে বলল, তাই বইলা তুই আমারে না জিগাইয়া যারে তারে বিষের বোতল দিয়া দিবি? বড় ভাইয়ের এই প্রশ্নে কামাল কিছু একটা বলতে চেয়েও আর বলল না, বরং চুপ করে স্থির হয়ে ঠায় স্বস্থানেই দাঁড়িয়ে রইল। সামান্য বিষের বোতল নিয়ে জামালের এমন উৎকণ্ঠা দেখে সিয়াম আর চুপ থাকতে পারল না। উল্টো আগুনে ঘি ঢেলে জামালকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এই সামান্য বিষের বোতলের জন্য আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? এই বিষের বোতলের মধ্যে কি আলাদিনের জিন বাস করে, নাকি এই বিষ দিয়ে কাউকে খুন করেছেন? সিয়ামের এমন কথা শুনে মুহূর্তেই বাজ পড়ার মতো চমকে উঠল জামাল। সিয়াম বেশ নিখুঁতভাবে জামালের ভাবভঙ্গি লক্ষ্য করছে। একজন চোর ধরা পড়ে যাওয়ার পর তার মুখখানা ঠিক যেমন দেখতে হয়, জামালের মুখখানাও ঠিক তেমনি দেখতে মনে হচ্ছে ওর কাছে। পর মুহূর্তেই থতমত খেয়ে সে বলে ওঠে, মানে কি কইতে চান আপনি? এই বিষ আমি একটা কামের জন্য আনছি। কাউরে মাইরা আমার লাভ কি? লাভ লস তো পরের বিষয়। এমনও তো হতে পারে যে হিমেলের মাকে বিষ দিয়ে মারার জন্যই আপনি এই বিষ কিনে নিয়ে এসেছিলেন, তাই না? এই কথা শোনার পর মুহূর্তেই দুই ভাইয়ের মুখমণ্ডলে এক রক্তিম আভা ছেয়ে যায় এবং কপালের চিকচিক করা ঘামের আস্তরণগুলো আস্তে আস্তে বৃহৎ অণুতে পরিণত হয়ে টপটপ করে বেয়ে পড়ে। সিয়াম বুঝতে পারে সে ভুল জায়গাতে পা ফেলেনি, বরং জায়গা মতোই ঢিলটা মেরেছে। জামাল এবার বেশ উত্তেজিত কণ্ঠে বলল, ওই মিয়া, আপনি এসব কি কন? আমরা কেন আমাগোর চাচেরে বিষ দিয়া মারতে যামো? আমাগোর জায়গা জমি নিয়ে ঝগড়া হইল হিমেলের লগে, তাইলে চাচিরে মাইলা আমাগোর লাভ কি? চাচি তো আরও হিমেলরে কইছিল আমাগোর দাবি করা জায়গা জমি আমগো কাছে দিয়া যেন মিলমিশ হইয়া যায়, তাইলে তারে মাইরা আমাগোর কোনো কাম আছে? আর আপনি এইসব কথা জিগাইতেছেন কি লাগা? আপনি কি পুলিশের লোক নাকি? সিয়াম এবার মুখের কোণে কিছুটা হাসির রেখা টেনে বলল, হুম, ঠিকই ধরেছেন, আমি একজন পুলিশের লোক। এখন জানতে চাইবেন এটার প্রমাণ কি? প্রমাণটা দুদিন পরে না হয় দেই। আজ তবে আসি। আপনাদের বাসায় কিন্তু আবারও আসব। প্রস্তুতি নিয়ে থাকবেন, কেমন? আর হ্যাঁ, বিষের বোতলটা সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা দিয়ে অনেক কিছু জানা বাকি আছে। এ বলেই চেয়ার থেকে উঠে সিয়াম হাঁটা ধরল। এদিকে জামাল ও কামাল দুই ভাই অদ্ভুত নয়নে সিয়ামের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। তাদের মনে হচ্ছে অনেক বড় একটি বোঝা তাদের ঘাড়ের ওপর থেকে সরে গেল, কিন্তু সেটার ভারের রেশ এখনও কিছুটা রয়ে গেছে। সন্ধ্যার এই সময়টাতে বহু বছর পর গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে সিয়াম। দক্ষিণা বাতাসটা বারবার তাকে ছুঁয়ে দিচ্ছে সীমিত সময়ের জন্য।
তার মন খুব করে চাচ্ছে জীবনের বাকিটা সময় শহরের সেই ব্যস্ত কোলাহলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গ্রামে থেকে যেতে। কিন্তু তা চাইলেও কখনো সম্ভব নয়, কেননা সে তো আর ভবঘুরে ছেলেদের মতো বিন্দাস নয় যে যা ইচ্ছা হবে তাই করবে। আজ সে দায়িত্বশীল নামক এক শিকলে আবদ্ধ। তার আছে একজন ভালোবাসার মানুষ, যে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় ওই কপালখানিতে চুমু এঁকে দেয়। মেয়েটির নামটাও যেমন মিষ্টি, দেখতে ততটাই মায়াবী। প্রতিদিনই যেন সে নতুন করে তার অর্ধাঙ্গিনী প্রেমে পড়ে। এসব ভাবতে ভাবতে অজান্তেই সিয়ামের মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। কখন যে সে হিমেলের বাড়িতে চলে এসেছে সেদিকে যেন তার খেয়ালই নেই। হিমেল আর সিয়াম বসে আছে পাশাপাশি, কারো মুখেই কোনো কথা নেই। হঠাৎই সিয়াম বলে উঠল, আচ্ছা, সামান্য একটুখানি জায়গা জমির জন্য সম্পর্ক খারাপ করার কোনো মানে হয়? তোর চাচাতো ভাইরা যে জমিটুকু দাবি করছে সেটুকু দিয়ে দিলেই তো পারিস। শুধু শুধু ঝামেলা বাড়ানো কি দরকার বলতো? হিমেল কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, দোস্ত, আমি আর আম্মা ওদের জমিটা একেবারে দিয়ে দিতেই চাইছিলাম, কিন্তু সাথীর জামাই আমাকে বলল ওর বাপে আদিমকালে কিনছিল মাত্র 5,000 টাকা দিয়া, আর সেই সময় কোনো দলিলও ছিল না ভালো মতো। আর এখন সেই জমির দাম 5 লাখ টাকা। তাই আমি ওনার কথা মতো নতুনভাবে আবার দলিল করি। বিশ্বাস কর, আমি দলিলটা জীবনে করতাম না যদি না উনি আমারে ভুলভাল বুঝিয়ে মগজ ধুলাই না করতো। তুই যদি বলিস তাহলে আমি কালকেই সবুজ ভাইরে বুঝাইয়া ওদেরকে জায়গা জমি বুঝাই দেব। সিয়াম কিছুটা সন্দেহ চক্ষু নিয়ে বলল, ওনাকে আবার বুঝাতে হবে কেন? না মানে, দলিল করার সময় ওনার নামেও অর্ধেক জমির ভাগ দিছিলাম। এই বলে হিমেল মাথা নিচু করে ফেলল। সিয়ামের বুঝতে বাকি থাকে না সে তার বন্ধুকে যতটাই চালাক মনে করেছিল, হিমেল ততটাই বোকা একটি ছেলে। তবুও সে হিমেলকে এ ব্যাপারে আর কিছু না বলে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। পরক্ষণেই সিয়াম বলে ওঠে, আচ্ছা, সুমির সাথে দেখা করতে তুই থানায় গিয়েছিলি? হুম, বিকেলে গিয়েছিলাম, কিন্তু সুমি আমার সাথে একটা কথাও কয় নাই। ওই দিন ওরে কয়েকটা কঠিন কথা কইছিলাম, এই কারণে ও আমার উপর থেকে বিশ্বাস হারাই ফেলাইছে। আমার দিকে একবার তাকাইলও না। এই বলেই হিমেল কিছুটা ইমোশনাল হয়ে যায়। এটা স্বাভাবিক, ওই দিন সুমির সাথে তোর এভাবে কথা বলা ঠিক হয়নি। এখন কিছু করার নাই। শুনলাম কালকেই নাকি ওরে আদালতে উঠাইব। এর আগে তুই কিছু একটা কর ভাই। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সামান্য কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি। আমার মনে হয় না জামাল ও কামাল এসবের সাথে জড়িত, কারণ ওদের সাথে আন্টির কোনো শত্রুতা নেই। যা ঝামেলা তা তো তোর সাথেই, আর আন্টিকে বিষ দেওয়ারও কোনো উদ্দেশ্য নেই ওদের। তাইলে তুই কইতে চাস সুমে কি আমারে বিষ দিছে? বুঝতে পারতেছি না কিছু। আর এইখানে অন্য কেউ বিষ দেওয়ার প্রমাণ স্বরূপ কোনো কিছুই আমার কাছে নাই। ফরেন্সিক রিপোর্টগুলোও পুলিশের হাতে। এখন আমি চাইলেও অন্য কোথাও থেকে এসে এই থানায় পুলিশদের কাছে গিয়ে তদারকি করতে পারবো না। এটা একদিকে যেমন নিয়ম বহির্ভূত, অপরদিকে তারা আমাকে কোনো সুযোগ দিবে না। সিয়ামের কথাগুলো শুনে মুহূর্তেই হিমেলের চোখদ্বয় রক্তিম বর্ণ ধারণ করল। সে এতক্ষণে বুঝে গিয়েছে তার বন্ধু সিয়াম সুদূর ঢাকা থেকে এসেছিল শুধুমাত্র তাকে ব্যর্থ সান্ত্বনা দেওয়ার জন্যই। সে কখনোই তার স্ত্রীকে মায়ের মিথ্যা খুনের অভিযোগ থেকে রেহাই দিতে পারবে না। সে শুধু নামেই একজন গোয়েন্দা কর্মকর্তা, কাজের বেলায় কিছুই নয়। সুমিকে বাঁচানোর শেষ সম্বলটুকু বোধ হয় আজ তবে ফিকে হয়ে গেল। রাত 2টার কিছুটা বেশি। সিয়াম এখনও নিজের দু চোখের পাতা এক করতে পারেনি। পারবেই বা কেমন করে? সে তার বন্ধুর মনে যে আশাটা জুগিয়ে দীর্ঘ 10 বছর পর এই গ্রামে এসেছিল, সেটার কাজের কাজ কিছুই হয়নি। উল্টো সে হিমেলের কাছে আরও কিছুটা ছোট হয়ে গেল। সিয়ামের কাছ থেকে হিমেল সেই সময়ে কথাগুলো শুনে কিছু না বলেই হুট করে চলে যাওয়ার কারণটাও সিয়ামের অজানা নয়।
অনেক চেষ্টা করেও যখন নিজের দু চোখের পাতা এক করতে পারছিল না, সিয়াম তখন সে রুম থেকে বাহিরের বেলকনিতে আসার সিদ্ধান্ত নেয়। বহুদিন সে গ্রামের সেই আকাশগঙ্গা তারকারাজি দেখা পায়নি। আজ সে মনের মতো প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে চায়। রুম থেকে বের হয়ে যখনই সে বেলকনির দিকে এগোবে, তখন হঠাৎই সে ডান পাশের রুমটিতে মিটমিট আলোর প্রকোপ এবং হালকা নাড়াচড়ার শব্দ শুনতে পায়। শব্দ শুনে মনে হচ্ছে কেউ বোধহয় স্টিলের ট্রাঙ্ক খোলার চেষ্টা করছে। হিমেলের কাছ থেকে সিয়াম শুনেছিল এটা ওর মায়ের রুম এবং এই রুমেই তিনি বিষ খেয়ে খুন হয়েছিলেন। কিন্তু এত রাতে কে বা ওনার রুমে ট্রাঙ্ক নিয়ে গুতাগুতি করবে? অজস্র কৌতূহল এবং সন্দেহকে পুঁজি করে ধীর পায়ে সিয়াম হিমেলের মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ সিয়ামের পায়ের সাথে কিছু একটি বাড়ি খেয়ে সামান্য শব্দ হতেই আলোর উৎসে থাকা অবয়বটি মুহূর্তে নিঃস্ব হয়ে যায় এবং সাথে থাকা লাইটটাও নিভিয়ে দেয়। লাইট নিভিয়ে দেওয়ার সাথে সাথে পুরো ঘরে এক নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যায়। সিয়াম কিছুটা ভয় পেয়ে আচমকাই বলে ওঠে, কে ওখানে? কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আবারও সিয়াম জিজ্ঞেস করে, কে এখানে? এত রাতে এই রুমে কি করো? কথা শেষ করার আগেই অন্ধকারে মিলিয়ে থাকা লোকটি দৌড়ে এসে সিয়ামের মাথা বরাবর ভারী কিছু একটা দিয়ে প্রকাণ্ড বেগে আঘাত করে। সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ে সিয়াম, কিন্তু অজ্ঞান হবার আগে চিৎকার দিতে ভুলে না সে, কারণ এই চিৎকারের মধ্যেই তো আসল খুনির পরিচয় নিহিত। গভীর রাতে এমন চিৎকারের আওয়াজ শুনেই হিমেল সহ বাড়ির সকলেই ঘুম থেকে জেগে ওঠে। চিৎকারের উৎস খুঁজতে সকলেই নিজেদের রুম থেকে বেরিয়ে সিয়ামের রুমের দিকে রওনা দেয়। কিন্তু হিমেল সেখানে সিয়ামের কোনো অস্তিত্ব না পেয়ে হঠাৎই সে খেয়াল করে লায়লা বেগম তথা ওর মায়ের রুমের দরজাটি খোলা। কৌতূহল বশত দরজার কাছাকাছি আসতেই হিমেল সিয়ামকে মেঝেতে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। রক্তে যেভাবে মেঝেটা লাল হয়ে আছে তাতে বুঝতে বাকি থাকে না যে আরও কিছুক্ষণ যদি ওকে এভাবে ফেলে রাখা হয় তবে মারাত্মক কিছু ঘটে যেতে পারে ওর সাথে। হেমেলের ছোট বোনের স্বামী সবুজ সিয়ামের এমন মুমূর্ষু অবস্থা দেখে তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে হিমেলকে বলল, তুমি এক্ষুনি ওর হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, তা না হইলে খুব খারাপ কিছু ঘটে যাব। সবুজের কথা মতো হিমেল আর এক মুহূর্ত দেরি না করে বেশ হন্তদন্ত হয়ে সিয়ামকে কোলে তুলে নিল। হিমেল গ্রামের মধ্যে অন্যতম সুদর্শন এবং শক্তিশালী পুরুষ হওয়াতে সিয়ামকে কোলে নিতে ওর তেমন বেগ পেতে হলো না। কিন্তু কোলে নেওয়ার পর মুহূর্তেই হিমেলের চোখ যায় লায়লা বেগমের খাটের নিচে থাকা ব্রিটিশ আমলের ট্রাঙ্কটির দিকে। মনে হচ্ছে কেউ যেন সেটির তালাটি ভেঙে ভিতরের জিনিসপত্র চুরি করার চেষ্টা করেছিল। মুহূর্তেই ওর সামনে সকল কিছু পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারে এসবের কারণেই সিয়ামের এই অবস্থা করেছে ওই অজ্ঞাত চোরটি। কিন্তু কে সেই অজ্ঞাত চোর? সিয়াম আধো আধো ভঙ্গিতে চোখ দুটো খুলতেই খেয়াল করে পাশে হিমেল বেশ ক্লান্ত অবস্থায় ওর জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। বোঝাই যাচ্ছে কাল রাতের ঘটনার পর নিজের চোখের পাতা একটু এক করতে পারেনি। সিয়াম যখনই উঠতে যাবে তখনই সে নিজের মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হিমেল বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, আরে উঠিস না, শুয়ে থাক, ডাক্তার বলেছে তোকে বিশ্রাম নিতে। সিয়াম ওর কথার কোনো তোয়াক্কা না করে উৎফুল্ল কণ্ঠে বলল, দোস্ত, আসল খুনিকে ধরার ধার প্রান্তে চলে এসেছি অনেকটাই। সুমিকে আদালতে ওঠানোরও বেশি সময় নেই। এখন যদি আর এক মুহূর্ত দেরি করি তাহলে তুই সুমিকে যেমন চিরতরের জন্য হারাবি, তেমনি তোর মাকে বিষ দেওয়া সেই অজ্ঞাত পুরুষের শাস্তিও কোনোদিনও হবে না। দেশের আইন ব্যবস্থা সম্পর্কে তুই না জানলেও আমি ভালো করে জানি। একবার যদি কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো যায় তবে জেল থেকে বের হওয়াটা যতটাই কঠিন তার চেয়েও বেশি কঠিন আসল অপরাধীকে পুনরায় আদালতের কাঠগড়ায় নিয়ে আসাটা। এখন তুই সিদ্ধান্ত নে যে আমাকে এখানে বিশ্রামে রাখবি নাকি তুই তোর বউকে বাঁচাবি। হিমেল সিয়ামের কথা শুনে প্রথমে বেশ উৎফুল্ল হলেও পরক্ষণেই চিন্তিত মুখ বয়াবে বলে, কিন্তু তুই তো এখনো অসুস্থ, মাথায় কাঁচা ব্যান্ডেজ,
আর বেশি দৌড়াদৌড়ি করলে আরও সমস্যা হইব। এই অবস্থায় কি ধরে বাসায় নেওয়া ঠিক হইব? শোন, এখানে আমার কি হলো না হলো সেটা আমি ম্যানেজ করে নেব, কিন্তু আজ যদি আমি তোর বউকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে না পারি, তাহলে এখানে আসাটি ছিল আমার জন্য বৃথা। তুই ডাক্তারকে ভুলভাল বুঝিয়ে এক্ষুনি বাসায় চল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। সিয়াম আর ইমেল বসে আছে থানায়। একটু পরে সুমিকে জেলা আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে, দায়িত্বরত পুলিশ অফিসার এবং কনস্টেবলদের। সিয়াম কিছুক্ষণ পরপরই হিমেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই খেয়াল করছে ছেলেটি সুমিকে দেখার জন্য বেশ পায়চারি করছে। পাশাপাশি সে ওকে অন্তত পক্ষে কয়েকশো বার জিজ্ঞেস করেছে এইসব ঘটনার পেছনে কার হাত ছিল, কিন্তু বারবারই সে এক রহস্যজনক হাসি দিয়ে ওকে বলেছে, এটা তোর জন্য একটি সারপ্রাইজ, এখন বলবো না, আদালতে গেলেই প্রমাণসহ দেখতে পাবি। তখন নিজেই অবাক হয়ে যাবি খুনিকে দেখে। সিয়ামের কথা শুনে হিমেল কোনো কথা বলে না, বরং চুপচাপ স্থির হয়ে জায়গা মতো বসে থাকে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সিয়াম সত্যি সত্যি তার মায়ের আসল খুনিকে ধরিয়ে দিতে পারবে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই ওসির রুম থেকে সিয়ামের ডাক পড়ে। ওসি সাহেব সিয়ামের কথা শোনার পর হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকেন। তিনি সকল সাক্ষ্য প্রমাণ দেখার পরও নিজের চোখে বিশ্বাস করাতে পারছেন না। অজস্র কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সব কিছু সঠিক বলছেন তো? ওসি সাহেবের এমন প্রশ্নে সিয়াম বেশ বিরক্ত স্বরে বলল, শুনুন, আমি এখানে আদিমকালের কেচ্ছা কাহিনী শোনাতে আসিনি আপনাকে। সকল প্রমাণ আপনার সামনেই আছে। এরপরে যদি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। আপনাকে আগেই বলেছি আমি পিবিআইতে আছি। আমরা সাধারণ পুলিশদের মতো গোবর মাথায় গোয়েন্দাগিরি করি না, বরং নিজের সর্বস্ব দিয়ে এবং মাথা খাটিয়ে পিবিআই কাজ করি। সিয়ামের কথা শোনার পর ওসি সাহেব কিছুটা নড়েচড়ে বসলেন বোধহয়। পরক্ষণেই তিনি বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা কি তাহলে ওই বেটাকে এখনই অ্যারেস্ট করব? না, সেটার আর প্রয়োজন নেই, কারণ আসামি নিজেই আদালতে উপস্থিত থাকবে। তাই আপনাদের ফাও কষ্ট না করাটাই ভালো। হুম, সেটাও ঠিক বলেছেন। তাহলে আমরা এখনই রওনা দেই। সুমিকে কোর্টে ওঠানো হয়েছে। কোর্টের সামনে থাকা চেয়ারগুলোর একপাশে সুমির বৃদ্ধ বাবা মা ও ছোট ভাই, এবং অপর পাশে সিয়াম হিমেল সহ সাথী ও বিথির স্বামী। পাশাপাশি হিমেলের দুই চাচাতো ভাই জামাল কামালও ছিল। সুমির বাবা মাকে দেখেই বোঝা যাচ্ছে তারা গ্রামের একদমই সহজ সরল মানুষ। তারাও ভেবে নিয়েছেন লায়লা বেগমকে বিষ তার মেয়ে দিয়েছে, তাই সুমির কেস লড়ার জন্য কোনো উকিলের সমাপন্ন হননি তারা। অপরদিকে হিমেল চাইলেও সুমির পক্ষে কোনো উকিল নিতে পারবে না, কেননা স্বাভাবিকভাবেই হিমেলের বড় বোন এই বিষয়টা কখনোই মেনে নিতে পারবে না। প্রথমে বাদীপক্ষের উকিল একে একে সুমির অতীতে করা শাশুড়ির সাথে দুর্ব্যবহারের কথা আদালতে উপস্থাপন করতে থাকে, কারণ সুমিকে খুনি প্রমাণ করার জন্য এসব বলা এরকম অজীব কাজের মতোই বলা চলে। উকিল সাহেব এক এক করে আসামিকে দোষী প্রমাণের ভিত্তি মজবুত করার জন্য সাক্ষ্যদাতা হিসেবে হিমেলের দুই বোন এবং বড় ভগ্নিপতি ফারুকের সাক্ষ্য গ্রহণ করেন। এক এক করে যখন সবাই সুমির বিরুদ্ধে কথা বলছিল, তখন অনেকটা অসহায়ের মতো সুমি আর নিজের আবেগকে প্রশমিত করতে না পেরে কাঠগড়ার সস্থানে দাঁড়িয়েই হু হু করে কেঁদে ওঠে। তার এই কান্নার শব্দ এই মুহূর্তে অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও সিয়ামের ঠিকই ওর প্রতি কিঞ্চিত মায়া অনুভূত হয়। শেষমেশ যখন হিমেলকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, তখন সেও অনেকটা নিরুপায় হয়েও বড় বোনের ভয়ে সুমির বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়। সিয়াম হিমেলের এই রূপ দেখে রাগ করার বিনিময়ে কিছুটা রহস্যজনক বাঁকা হাসি দেয়। হয়তো এই হাসির মাঝেই অনেক কিছু লুকিয়ে আছে। সবার স্বাক্ষর নেওয়ার পর বিচারক সকলের উদ্দেশ্যে বললেন, আমরা অলরেডি আসামির বিপক্ষে একাধিক সাক্ষ্য পেয়েছি। যদি আসামির পক্ষে কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। সাথে সাথেই সিয়াম হাত তুলে সায় দিতেই সবাই অবাক নয়নে ওর দিকে তাকিয়ে থাকে। হিমেল যদিও অবাক হয় না, কিন্তু হিমেলের পরিবার এবং সুমির পরিবারের সকলেই হতভম্ব হয়ে যায় ওর এমন কাণ্ডে। ধীরগতিতে যথাস্থানে পৌঁছাতেই হিমেল বলা শুরু করে,
আমরা প্রতিদিনই পেপার পত্রিকা কিংবা টিভি চ্যানেলে অজস্র খুনের ঘটনা শুনে থাকি। অবাক করা বিষয় হলো, সামান্য কিছু উদ্দেশ্যকে হাসিল করার জন্য কিংবা সামান্য একটুখানি শত্রুতার জন্য মানুষ অন্যের জীবন নিতেও দ্বিধা করে না। তাদের খুনের ধরনটাই থাকে বেশ ইউনিক। খুনি নিজেকে রক্ষা করার জন্য এতটাই নিখুঁতভাবে খুন করে যে অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আজ হয়তো সবাই একটি নির্দোষ মেয়েকে শাশুড়ির সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে অপরাধী বানাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি যখন এই মেয়েটিকে নির্দোষ প্রমাণ করার পর আসল খুনির মুখোশটা আপনাদের সামনে উন্মোচন করব, তখন আপনাদের অবাক হবার সীমা থাকবে না। কেননা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এতটুকু বলে সিয়াম কিছুটা থেমে যেতেই উকিল সাহেব বেশ উৎফুল্ল স্বরে বললেন, তাহলে কে খুনি? সিয়াম বেশ নির্লিপ্ত স্বরে উত্তর দিল, আর কেউ নয়, স্বয়ং আমার প্রাণপ্রিয় বন্ধু হিমেল। কথাটি শোনার সাথে সাথে কোর্টে উপস্থিত সকলের মাথাতেই বাজ পড়ল বোধ হয়। মুহূর্তেই হিমেল উত্তেজিত কণ্ঠে বলল, কি বলতেছিস তুই এগুলা? তুই মাথায় বাড়ি খাওয়ার পর কি পাগল হইয়া গেলি নাকি? সিয়াম মুচকি হেসে উত্তর দেয়, না বন্ধু, পাগল হইনি। তবে পাগল হতাম যদি গতকাল রাতে আমার মাথায় তুই আঘাত না করে অন্য কেউ আঘাত করতি। সিয়ামের এমন অদ্ভুত কথা শুনে এবার উকিল সাহেব বললেন, আপনার কথা শুনে আমার নিজেরই আপনাকে পাগল মনে হচ্ছে। কেই বা নিজের মাকে খুন করতে যাবে? এটা তো কোনো পাগলেও করবে না। হুম, আপনি ঠিকই বলেছেন। কিন্তু যেখানে হিমেল কখনোই লায়লা বেগমের পেটের সন্তান ছিল না, সেখানেও কি আপনি বলবেন যে সে খুন করতে পারবে না? মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে হিমেল ছিল লায়লা বেগমের পালক ছেলে। পরপর যখন ওনার 2 মেয়ে হয়, তখন তিনি একটি ছেলের জন্য প্রচণ্ড হাহুতাশ করছিলেন। কিন্তু সাথীকে জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন। তখন হিমেলের বাবা ব্যবসায়িক সূত্রে নিজ গ্রাম ছেড়ে ওর মাকে নিয়ে অন্যত্র পাড়ি জমান। মূলত এটা তাদের ব্যবসায়িক কাজের জন্য নয়, বরং হিমেলের মাকে একটি পুত্র সন্তান পালক এনে দিয়ে নিজেদের সন্তান হিসেবে সেই ছেলেকে আপন পুত্রের মর্যাদায় ভূষিত করাটাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু হিমেলকে দত্তক নেওয়ার পর আসল সত্যটা তারা বেশি দিন আত্মীয় স্বজনের কাছে গোপন রাখতে পারেননি। এক পর্যায়ে হিমেল বড় হয় এবং সেও আসল সত্যটা জেনে ফেলে। লায়লা বেগম ওকে মাতৃস্নেহে বড় করলেও সে ভেতর থেকে অনুভব করে তিনি বোধহয় ওকে প্রাপ্য ভালোবাসাটা দিচ্ছেন না। হিমেলের বাবার মৃত্যুর পর সে অনেকটাই উড়নচণ্ডী স্বভাবের হয়ে যায়। মায়ের অমতে সে নিজের পছন্দ মতো সুমিকে বিয়ে করে এবং এ কারণে লায়লা বেগমের চোখের কাটা হয়ে দাঁড়ায় সুমি। এতটুকু পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাধে গত কয়েক মাস আগে। হিমেল আচমকাই নিজের খারাপ ব্যবসায়িক পার্টনারের পাল্লায় পড়ে জুয়ায় আসক্ত হয়ে যায়। পাশাপাশি সুমির সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে সুমিকে তার আর ভালো লাগে না, কিন্তু এটা সে সরাসরি প্রকাশ করার সাহসও পায় না, কেননা সুমিকে সে ভালোবেসেই বিয়ে করেছিল। অপরদিকে জুয়া খেলে ব্যবসায় প্রচুর লস হওয়ার কারণে তার প্রচুর টাকার দরকার ছিল। তাই লায়লা বেগমকে খুন করার মাধ্যমে সে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রচুর অর্থের মালিক হতো। তার মূল উদ্দেশ্য ছিল বিথি ও সাথীর সম্পত্তির ভাগনা দিয়ে পুরো সম্পত্তি হাতে নেওয়া। তাই 2 বোনকে না জানিয়ে লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিলটি রাতের অন্ধকারে একান্তে নিয়ে যেতে চেয়েছিল সে। হিমেল এখানে এক ঢেলে 2 পাখি মেরেছে। প্রথমত, লায়লা বেগমকে মেরে ফেলে সকল সম্পত্তির মালিকানা পাওয়ার ষড়যন্ত্র করেছে। দ্বিতীয়ত, বউ শাশুড়ির ঝগড়াকে পুঁজি করে সুমিকে নিজের পর থেকে সরাতে চেয়েছে। তবে আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় ছিল যে মা হিমেলকে রাস্তা থেকে তুলে এনে আপন মাতৃস্নেহে বড় করেছে, আজ সেই মাকেই সে সুস্থ চেতনাকে বলি দিয়ে সামান্য কিছু অর্থের জন্য খুন করেছে। আমার মতে ওদের মতো পুরুষদের 3 বার ফাঁসি হওয়া উচিত। এই বলে সিয়াম কঠোর দৃষ্টিতে হিমেলের দিকে তাকায়, কিন্তু সে কোনো কথা না বলে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ যাবৎ সবাই অবাক নয়নে সিয়ামের কথা শুনছিল। কেউ ভাবতেই পারেনি যে লায়লা বেগমের খুনের পেছনে এত বড় একটি রহস্য লুকিয়েছিল।
সিয়াম যদি পরশুদিন রাতে হিমলের আড়ালে তার প্রেয়সীর সাথে কথোপকথন শুনতে না পেত, তাহলে কখনোই সে আজ নিজের বন্ধুকে এত নিচু জায়গাতে ভাবার সুযোগও পেত না। সেদিন রাতের কথোপকথনই লায়লা বেগমকে বৃষ্কেই হত্যার সকল ষড়যন্ত্র ফাঁস করে দেয়। হয়তো সিয়াম এই দুদিন হিমেলের সাথে অভিনয় করেছিল ঠিকই, কিন্তু গতকাল রাতে যখন হিমেল লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিল চুরি করার চেষ্টা করেছিল, তখন সহসাই সে বুঝে গিয়েছিল ওটা হিমেল ছাড়া অন্য কেউ না। সিয়াম নিজের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ভেবেছিল বহু বছর গ্রামে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবে, ঠিক নিজের মনের মতোই। কিন্তু সেটা আর হলো কই। গ্রামে এসে সত্যকে জয় করতে গিয়ে আজ সে নিজের বন্ধুর কাছে এক স্বার্থপর ব্যক্তিত্ব। হিমেলের দুই বোন সাথী বিথি সিয়ামকে আরও কিছুদিন থাকার জন্য জোরাজুরি করলেও সে আর ইচ্ছা প্রকাশ করল না। সুমি মেয়েটা কেন যেন সিয়ামের সাথে জেল থেকে নির্দোষ হয়ে ছাড়া পাওয়ার পর একটি কথাও বলেনি, যদিও ওর বাবা মা ঠিকই কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। তবে সুমির কৃতজ্ঞতা প্রকাশ না করার একটি ব্যাখ্যা সে দাঁড় করিয়েছে। হ্যাঁ, মেয়েটি হিমেলকে প্রচণ্ড ভালোবাসত, আর এখনও বাসে। তাই হিমেলকে দোষী না বানিয়ে যদি তাকে জেলে পাঠানো হতো, তাহলে সে বোধহয় মাথা পেতেই নিত। মেয়ে জাতিটা আসলেই অদ্ভুত। একবার কাউকে মন দিয়ে ফেললে যদি তাকে কেটেও ফেলা হয়, তবুও তার মনের মানুষটি পরিবর্তন করার সাধ্য কারণে। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার সময় সিয়াম নিজের অর্ধাঙ্গিনী মিষ্টি মেয়েটির কথা ভাবতে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সেও তো তাকে সুমির মতোই ভালোবাসে। পরক্ষণেই হিমেলদের মতো পুরুষদের কথা ভাবতেই মুখটা কালো হয়ে যায়। এরাই তো নারীদের দুর্বলতাকে পুঁজি করে যুগ যুগ ধরে ওদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আসলে কি পুরুষ ধোঁকাবাজ? প্রশ্নটা থেকেই যায়। সমাপ্ত।